প্রদর্শক ইস্পানি মির্জাপুর শুভরাত্রিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা কথা বলবো মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ও বৈশ্বিক যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জে আমরা কথা বলবার চেষ্টা করবো। আমাদের সাথে অত্যন্ত একজন উপযুক্ত অতিথি এই মুহূর্তে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক। তিনি রয়েছেন আমাদের সাথে আরেকজন অতিথি রয়েছেন, হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবের সম্মানিত সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার রয়েছেন আমাদের সাথে। প্রিয় দর্শক, একটু জানিয়ে রাখি, আজকে যদিও আমরা মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি, বৈশ্বিক অবস্থা, বাংলাদেশের চ্যালেঞ্জ সব কিছু নিয়ে কথা বলবো, তবে আমরা কথা বলবার চেষ্টা করব বহুল আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যাকাণ্ডে যে দুজন আসামি গ্রেপ্তার হয়েছে সেটা নিয়ে কথা বলবো। তবে আমরা আমাদের মূল যে শিরোনাম, যে আলোচনা, সেই আলোচনাটাই আমরা প্রথমে আলোচনা করি। আমি প্রফেসর ইমতিয়াজ স্যার, দীর্ঘদিন পর আপনাকে আমরা স্টুডিওতে পেয়েছি, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ। আপনার সুস্বাস্থ্য আমরা সবসময় কামনা করি। আপনার বক্তব্য মন্তব্য আমাদেরকে, বিশেষ করে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে, শুধু আমাদের টেলিভিশন নয়, সমগ্র জাতিকে কিন্তু একটা আশা ভরসার জায়গা তৈরি করে একটা ইনফরমেশনের ক্ষেত্রে আজকে আমরা আপনাকে যুক্ত করতে পেরেছি, আপনি এসেছেন। স্যার, আমরা দেখেছি যে নবম দিন অতিবাহিত হয়েছে এবং ইরান, মার্কিন, ইসরায়েল যুদ্ধটা আসলে কার, সেটাই কিন্তু একটা মিশ্র প্রতিক্রিয়া। ইসরায়েলের যুদ্ধ না মার্কিনের যুদ্ধ, মার্কিনদের হামলা, ইসরায়েলের হামলা, সব কিছু মিলে ইরান একটা চাপের মধ্যে রয়েছে। সে অবস্থার মধ্যে আমরা দেখেছি যে ইরানের যে প্রধান ধর্মীয় নেতা, তিনি সহ তার প্রথম সারের নেতৃত্বকে হত্যা করা হয়েছে, তার ছেলে এখন দায়িত্বভার গ্রহণ করেছে। পরবর্তীতে আমরা দেখেছি ইরানও কিন্তু ড্রোন হামলা চালাচ্ছে, বিশেষ করে মধ্যপ্রাচ্য কেন্দ্রিক যে দেশগুলোতে তারা ড্রোন হামলা চালাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু, বিশেষ করে ট্রাম্প, তিনি বলছেন এই যুদ্ধ থামবে না, তিনি তার এই যুদ্ধ চালিয়ে যাবেন এবং তিনি বলেছেন যে খোমেনির মৃত্যুর পর পৃথিবীর সবচেয়ে নিগৃহীত ব্যক্তিকে হত্যা করা হয়েছে। অন্যদিকে ইরানও কিন্তু তারা প্রতিশোধ নেবার জন্য যে প্রস্তুতি, সেটা কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। ইরানের মধ্যে যে বিভক্তি ছিল, আমরা গণমাধ্যমে যেটা দেখতে পাচ্ছি, তারা এখন একটা ইউনিফাইড হয়ে গিয়েছে। নিশ্চয়ই স্যার, ইরাক ইরান যুদ্ধের কথা মনে আছে, তারা মানব ঢাল হয়েও কিন্তু সেই যুদ্ধকে শেষ হয়ে প্রতিহত করেছে। আপনি সর্বশেষ এই বিশ্ব পরিস্থিতিতে ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েলের এই যুদ্ধ অবস্থা কীভাবে দেখছেন? ধন্যবাদ। যুদ্ধর মূল আমার মনে হয় যেটা পরিকল্পনা ছিল আমেরিকার, সেটা হলো যে ইসরায়েলের জনগণ জেগে উঠবে এবং ওই ধরনের একটা ধারণাও হয়তো দেওয়া হয়েছিল যে প্রথম সারির নেতাদের যদি শেষ করে দেওয়া হয় তাহলে যে ভ্যাকিউম হবে, সেই ভ্যাকিউমে এক ধরনের আনরেস্ট দেখা দিবে এবং সেই হিসাবে ইরানের জনগণ হয়তো একটা বড় অংশ স্বাগত জানাবে এবং তাতে যুদ্ধটা বেশি দিন আর লাগবে না, এরকম একটা পরিকল্পনা মনে হয় ছিল। বেশ কিছু যারা এই নিয়ে আমেরিকায় কাজ করে তাদের ধারণাও এরকম একটা। কিন্তু দেখা গেল যে এখন পর্যন্ত ইরানের জনগণকে খণ্ডিত করতে পারছে না এখন পর্যন্ত। পরে কী হবে আমরা জানি না। এখন পর্যন্ত যখন কথা বলছি, কোনো বড় ধরনের ক্র্যাক তারা এখনও করতে পারেনি। ছোটোখাটো ক্র্যাক আছে, হয়তো ইনফরমেশন দিচ্ছে, হয়তো ইত্যাদি, যেটাকে ফিফথ কলম বলা হয়, সেরকম এজেন্ট হয়তো আছে কিছু। কিন্তু বড় আকারে জনগণ রাস্তায় নেমে উৎফুল্ল করবে, যেটা আমরা সাদ্দাম হোসেনের মৃত্যুর পর যেটা ধরলো, যখন মনে আছে, তখন একেবারে বাগদাদে তার যেসব স্ট্যাচু ছিল সব ভাঙছিল, ওরকম দৃশ্যই চাচ্ছিল হয়তো। ওই জায়গায় আমার মনে হয় যদি আমরা দৃষ্টি দিই, তাহলে দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত ক্র্যাক হয়নি। তার মানে হচ্ছে যে যদি ইরানের জনগণ যদি ইউনাইটেড থাকে এবং যেভাবে পাল্টা আক্রমণ করছে, কারণ ইরান মোটামুটি প্রস্তুত ছিল যে আজকে না হয় কালকে এটা হবে। ইনফ্যাক্ট 2005 তাদের যখন ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি তৈরি করলো, তখনই তারা এই সিদ্ধান্তে আসলো, আমি 2005 কথা বলতে আমার 20 বছর আগে, তখনই তারা সিদ্ধান্তে আসলো যে আজকে নয় কালকে আমেরিকা এবং ইসরায়েল আক্রমণ করবে এবং আমাদের কী করণীয়। এবং তখন সিদ্ধান্ত তারা নিল যে না, আমরা বিদেশ থেকে যদি এরোপ্লেন এসব কিনি, আমাদের অর্থ আছে, কারণ যেহেতু তেল আছে, তাহলে আমরা ডিপেন্ডেন্ট হয়ে যাব, নির্ভরশীল, বরং আমাদের টেকনোলজি তৈরি করতে হবে। এবং সেটা কি? সেটা ড্রোন এবং মিসাইল। ওই 20 বছর আগে কিন্তু চিন্তা করেছে এবং তখন চিন্তা করছে যে আচ্ছা কার উপর ভরসা করা যায়, এই যে এত উৎপাদন করতে হবে, এখন থেকে যে প্রস্তুতি নিতে হবে। তখন তারা নারী বিজ্ঞানীদের উপর দিল, নারী শিক্ষার উপরে। এবং আমরা যখন কথা বলছি, পৃথিবীতে পার ক্যাপিটা নারী সায়েন্টিস্ট কিন্তু ইরানে নাম্বার 1 তারা। এবং বিখ্যাত 100 জন যে ওয়ার্ল্ডের সায়েন্টিস্টের মধ্যে 1%ও
ইরানিয়ান উইমেন সায়েন্টিস্ট, মানে বিশালভাবে তারা এটা ইনভেস্ট করেছে। তো কারণ তারা জানে যে এটা আসবে, এবং এটাই এখন এতদিন পরে 20 বছর লেগেছে আক্রমণটা করেছে, তো তারা মোটামুটি প্রস্তুত। এখন যদি তারা ইউনাইটেড থাকে এবং ইউনাইটেড হয়ে যদি তারা যেই পাল্টা আক্রমণ করছে সেটা যদি করতে থাকে, তাহলে আমি মনে করি না যে যুদ্ধটা বেশি দিন মানে আমেরিকা রাখবে, মানে চালাতে পারবে। বরং কোনো একটা অজুহাত দিয়ে যে না আমাদের কাজ হয়ে গেছে, আমরা জিতে গেছি, আমরা যা কিছু আমাদের অবজেক্টিভ ছিল কমিউনিকে শেষ করে দিয়েছি, লিডারশিপ শেষ, ওরা 20 বছরে আর উঠতে পারবে না, এই বলে হয়তো কোনোভাবে একটা কি বলা হয় যেটাকে পিছপা বলবো না, যাই বলবো, করবে। কিন্তু যদি ক্র্যাক যদি করতে পারে, যদি দেখে যে না ইরানের জনগণের মধ্যে একটা অংশ ইসলামিক রিপাবলিকের বিরুদ্ধে, তাহলে তো একটা মানে সিভিল ওয়ার তৈরি হবে। সেটা যদি হয় তাহলে যুদ্ধটা অনেক দিন চলবে। এই কারণে বলছি যে আমি ধরে নিচ্ছি যে 50% যদি একেবারে তা ইসলামিক রিপাবলিকের বিপক্ষে যায়, আমি ওটাও বাদ দিলাম, 40% যদি সাপোর্ট থাকে আর 60% যদি বিপক্ষে যায়, 40% হলেও তো বিশাল, 90 মিলিয়ন, বিশাল দেশ তো, তাই না? তো সেই হিসাবে 30 বা 40% যদি ইসলামিক রিপাবলিকের পক্ষে থাকে, তাহলেও কিন্তু যুদ্ধ সহজে থামছে না। এবং ওই ছারখার অবস্থা যেটা আমরা দেখেছি, ধরুন আফগানিস্তান, ইরাক, যেখানেই আমেরিকা এই ধরনের রেজিম চেঞ্জ করতে চেষ্টা করেছে, তাদের দিক থেকে হয়তো সাকসেসফুল, কিন্তু দেশ তো ছারখার হয়ে যায় এবং একটা বিরোধী শক্তিও চলে আসে, যেটা আফগানিস্তানে আমরা দেখেছি। একেবারে যেই তালিবানকে সরাবার জন্য আসলো, সেই তালিবানকেই আবার ক্ষমতা দিয়ে বলতে গেলে চলে গেল। তো আমাদের অপেক্ষা করতে হবে। আমি মনে করি যে নেক্সট 10 দিন খুবই ক্রিটিক্যাল। যদি 10 দিন যদি আমরা এই অবস্থায় দেখি যে না পাল্টা আক্রমণ এখনও চালিয়ে যাচ্ছে, ইরানের জনগণ ইউনাইটেড এবং রীতিমতো বিশ্বব্যাপী অর্থনীতির একটা রীতিমতো কোণঠাসা অবস্থায়, তাহলে আমি মনে করি যে যুদ্ধটা থামানোর চেষ্টা করবে। কিন্তু ওই ক্র্যাকের জন্য অপেক্ষা করছে মনে হয় এখনও আমেরিকা আর ইসরায়েল। জি, আমরা আসবো। আমি সৈয়দ গোলাম সরওয়ার, যেহেতু আপনি মধ্যপ্রাচ্যের সাথে আপনার অনেক যোগাযোগ আছে এবং হজ এজেন্সির মূলত প্রধান কাজগুলো থাকে আসলে মধ্যপ্রাচ্য ভিত্তিক যে সার্ভিস, সে সার্ভিস প্রোভাইড করবার জন্য, আপনি মধ্যপ্রাচ্য বিশেষ করে সৌদি আরব বা আমরা যদি ধরি কুয়েত, কাতার, তাদের আসলে যুদ্ধ নিয়ে তারা কি ভাবছে? যুদ্ধ যেহেতু বেজে গেছে, যুদ্ধের জন্য তো এফেক্ট হচ্ছে। বিশেষ করে সৌদি আরবে যেমন ওমরা এবং হজ, তারপর সৌদি আরবে প্রায় আমাদের 30 থেকে 40 লক্ষ লোক সৌদি আরব আছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের মধ্যে সবচেয়ে বড় দেশ হলো সৌদি আরব, এবং বাংলাদেশ থেকে অনেক লোক সৌদি আরবে কাজ করতে যাচ্ছে, ওমরা করতে যাচ্ছে, হজ করতে যাচ্ছে। তো সৌদি আরবের সাথে আমাদের অনেক মানে সম্পর্ক। এখানে মধ্যপ্রাচ্য বলতে সৌদি আরব সহই তো বোঝাচ্ছে। তো সৌদি আরবে এই কারণে আমাদের বাংলাদেশের সাথে বাংলাদেশের ওমরা এবং হজ এবং বিদেশে যারা বিদেশগামী লোকগুলো আছে অবশ্যই এফেক্ট হচ্ছে, এবং অনেক ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে। প্রায় এখানে আপনারা বলছেন 272টা, আসলে কালকে দেখলাম যে 400 মতো ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে। এবং আমি কালকে সৌদি আরব থেকে এসেছি। আচ্ছা, আমি দেখছি যে যারা 15 দিনের জন্য গেছে, 7 দিনের জন্য গেছে, তারা কিন্তু ওভারস্টে করতে হচ্ছে, কারণ তাদের ফ্লাইট, এক্সট্রা ফ্লাইট দিতে পারতেছে না, সৌদি আরব দিতে পারতেছে না। আর বিশেষ করে যারা এমিরেটস, গালফ বা অন্যান্য দেশ হয়ে যারা আছে থার্ড ক্যারিয়ার বলা হয়, সেই থার্ড ক্যারিয়ার সবগুলোই তো বন্ধ। যেমন ঢাকা, দুবাই হয়ে মানে জেদ্দা গেছে, মদিনা গেছে, কিন্তু সেই লোকগুলো তো আবার আপনার ওই এমিরেটস হইয়া বা দুবাই হয়ে আসতে হবে, কিন্তু দুবাই তো ফ্লাইট বন্ধ। সুতরাং এই লোকগুলো তো সমস্যা পড়ে গেছে। তো এখন বিরাট সমস্যা, মানে যাদের টাকা পয়সাওয়ালা মানুষ হয় সেখানে বিপদে আছে, ঠিকমতো খেতে পারতেছে না, ঠিকমতো থাকতে পারতেছে না, তাদের নিজস্ব লোকজন নাই, তারা শুধু ওমরা করতে গেছে। তো এইসব লোকগুলো খুব বিপদে আছে। তো আমার মানে অবজারভেশন হচ্ছে, আমি অ্যাজ এ প্রেসিডেন্ট হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, হজ এবং ওমরা দুইটার আমি সংগঠন সভাপতি। তো আমার অবজারভেশন হচ্ছে এই লোকগুলোকে মানে বাঁচানোর জন্য এবং তাড়াতাড়ি ফ্লাইট
ব্যবস্থা করার জন্য, অথবা যতক্ষণ পর্যন্ত ফ্লাইট না পাবে ততক্ষণ পর্যন্ত তারা যেন স্বচ্ছন্দে তারা নামাজ পড়তে পারে, খাইতে পারে, থাকতে পারে, সেই ব্যবস্থাটা আমার মনে হয় সরকারের করা উচিত। সে ব্যাপারে আমি মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলেছি এবং কালকে আমরা মিটিং করব আমাদের মহাসচিব সহ। তো আমাদের এখানে আপনি জানেন কিনা জানি না, হজ মন্ত্রণালয়ে আমাদের যথেষ্ট টাকা আছে, আমাদের এই হজ ফান্ডে, হজ কল্যাণ ফান্ডে কোটি কোটি টাকা আছে। তো সেখানে একটা 2023 সালে সৌদি সরকার আমাদেরকে প্রায় 53 কোটি টাকা এই আমাদের হাজিদের জন্য দিয়েছে, সেটা খরচ হয়নি, আমাদের সরকারের কাছে আছে, সরকারের কাছে আছে। আচ্ছা, তো আমরা বারবার বলছি যে এই টাকাটা আমাদের এজেন্টের বা যারা ভুক্তভোগী ছিল, যারা পানি পায় না, খাওয়া পায় না, তাদের জন্য সরকার এটা দিয়েছে। সেই টাকাগুলো আমরা এখনো পর্যন্ত পাইনি। তো সেটা হয়তো আমাদের কল্যাণে আসতে পারে অথবা হাজিদের কল্যাণে আসতে পারে, যে কোনো সমস্যার হতে পারে, সমাধান তো করতে হবে। এখন একটা বিপদ আসছে, সেই টাকাগুলো দিয়েই তো ওইটা করতে পারে। তো আমরা ইন্টারিম গভর্নমেন্টের সময় আমাদের উপদেষ্টা মহোদয়ের সাথে বারবার বলছি, কিন্তু ওনারা দিবে এটা বলে না, আবার দিবে না এটাও বলে না। ওনারা আসলে রিস্ক নিতে চায়। কারণ এখন এই ফান্ডটা যদি আমাদের যারা হাজিরা বা উমরা করতে তারা ওখানে অবস্থান করছেন তাদেরকে সুরক্ষার জন্য সেটা ইউজ করতে পারে, অথবা যারা 23 সালে যারা হাজি আছে বা যারা এজেন্ট আছে তাদেরকে টাকাটা ফেরত দিবে, তাদের টাকা, তাদের সরকারের টাকা, অতিরিক্ত টাকা যেটা নেওয়া হয়েছিল নাকি না? কোন টাকাটা? এটা কি মধ্যপ্রাচ্য? না, সেটা হলো মধ্যপ্রাচ্যে, মানে 23 সালে অনেক সময় মিনা, আরাফা, মুজদালিফা যে 5 দিন, যে হজের যে 5 দিন, সেই 5 দিনে ওই টাকাগুলা ওই সময় ডিউ টাইমে, মানে তাদের ওই সময় করতে পারে নাই, মানে সার্ভিসটা বাড়া দিতে পারেনি সরকার, মোয়াল্লেম এবং সৌদি গভর্নমেন্ট। তখন সৌদি গভর্নমেন্ট থেকে এই টাকাটা প্রতি হাজি আপনার ওই হিসাব করে, যারা সরকারিভাবে গিয়েছে, সরকারিভাবে গেছে, সেটা সরকারি না, বেসরকারি, বেসরকারি, আচ্ছা, সরকারি এবং বেসরকারি, আচ্ছা, যে লোকগুলা গেছে তাদের প্রতি জন একটা হিসাব করে এই 53 কোটি টাকা সরকার দিয়েছে। আচ্ছা, যে এদেরকে এটা কম্পেনসেশন, যে তারা ঠিকমতো পানি পায় না, ঠিকমতো খাওয়া পায় না, ঠিকমতো জায়গা পায় নাই। এই জন্য সৌদি গভর্নমেন্ট বাংলাদেশ সরকারের যে হাজিদেরকে এবং হজ এজেন্টদেরকে টাকাটা দিয়েছে। এবং আমরা হজ এজেন্ট যারা, আমরা তো একটা প্যাকেজ করি, প্যাকেজের মধ্যে আমরা 4 লাখ 5 লাখ টাকা নিই। এর মধ্যে যদি আপনার আরাফাত থেকে মিনাতে যাওয়ার জন্য যদি গাড়ি না পায়, তো সেটা তো দায়িত্ব আমার, গাড়িটা আমি অন্যখান থেকে ভাড়া করে টাকা দিয়ে আমি হাজিদের সেবা করলাম। তো ওইটার কম্পেনসেশন যদি সরকার আমার মানে এজেন্টদেরকে দেয়, তাহলে তো এজেন্টরা পাবে, আর এজেন্টরা যদি ওইভাবে না করে তাহলে হাজি পাবে, কিন্তু তার সরকার তো রাখতে পারে না এই টাকাটা। তো এইভাবে টাকাটা আমার জানা মতে আছে। এবং বৈদেশিক আমাদের যে ম্যানপাওয়ার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, সেখানেও আমাদের অনেক কোটি কোটি টাকা আছে, এটা আপনিও জানেন। সেখানেও তো আমাদের রেমিটেন্স যোদ্ধারা যারা যে বিপদে আছে এখন, তারা বাড়ির জন্য তারা ওই ছুটি নিয়েছে, কিন্তু বাংলাদেশে আসতে পারতেছে না টিকিটের জন্য, বা টিকিট পাচ্ছে না। তো এই জিনিসগুলো তো মানে বাংলাদেশ সরকার ওখানে আমাদের লেবার উইং আছে, এদের মাধ্যমে এই জিনিসটা ডিস্ট্রিবিউট করতে পারে, বা ওখানে একটা বাড়িঘর রেখে তাদেরকে আপাতত রাখতে পারে। তো এই ধরনের এখনো হচ্ছে না, আমি কালকে পর্যন্ত দেখছি এটা হচ্ছে না। জি, আমরা আসবো। আমি যে প্রশ্নটা বলছিলাম প্রফেসর ইমতিয়াজ, সেটি হচ্ছে যে মধ্যপ্রাচ্যের এই সংঘাতময় পরিস্থিতিতে আমরা যদি সৌদি আরব, কাতার, কুয়েত, তাদের অবস্থানটা কি? তারা কি মুখ খুলছে কিনা, তারা কি কিছু বলছে কিনা, তারা এই যুদ্ধটাকে কোন দিকে দোদুল্যমান, যদিও তবু সৌদি আরবের কিছুটা বোঝা যাচ্ছে কিনা, বা কারো কোনো অবস্থান কি বোঝা যাচ্ছে কিনা? না, এখানে মধ্যপ্রাচ্যের যেসব ক্ষমতায় আছে আর জনগণের মধ্যে আবার একটা ভালো কি বলা হয়, বলতে গেলে গ্যাপ আছে। কিন্তু যারা ক্ষমতায় আছেন মধ্যপ্রাচ্যে, তারা সবাই আমেরিকার সাথেই আছেন, কারণ বছর পর বছর তাদের নিরাপত্তা তারাই দেখেছেন ইত্যাদি, এবং তাদের আর্থিক যেই কাঠামো সেটা আমেরিকার সাথেই ওতপ্রোতভাবে জড়িত, কিছুটা আবার ইসরায়েলের সাথেও জড়িত। কিন্তু জনগণের একটা বড় সাপোর্ট আছে। এটা ফুটেজগুলো দেখলেই বোঝা যায় যে মিসাইল পড়ছে কিন্তু বেশ উৎফুল্ল করছে, এরকমও
মিসাইল আছে, বাহরেইনে আছে, বাহরেইনে আক্রমণ হয়েছে, কারণ যেহেতু টার্গেটটা আমেরিকার কোনো অ্যাসেটে পড়েছে হয়তো বেশ হইচই করে উৎফুল্ল করছে ইত্যাদি। এবং এটা সবসময় ছিল মধ্যপ্রাচ্যে জনগণের সাথে, মানে জনগণ বড় অংশই প্যালেস্তাইনের পক্ষে, ইসরায়েলের বিরুদ্ধে, আমেরিকার বিরুদ্ধে, কিন্তু মধ্যপ্রাচ্যের যারা ক্ষমতায় আছেন এর একটা বড় কারণ হচ্ছে যে পুরো মধ্যপ্রাচ্য জুড়েই কিন্তু আমেরিকার মিলিটারি বেজ আছে এবং বছরের পর বছর এরাই কিন্তু নিরাপত্তাটা দিয়েছে, এরাই ইন্টেলিজেন্স দিয়েছে। তো সব মিলে অনেকেই হয়তো আমি শুনেছি যে বলে যে হ্যাঁ আরব দেশ তো কিছুই করছে না, আরব দেশরা এত চুপ, এটা তো ঠিক না। কিন্তু জনগণ কিন্তু ঠিকই প্রোটেস্ট করছে, ঠিকই রাস্তায় নামছে, সাপোর্ট দিচ্ছে, লেখালেখি করছে, কিন্তু তার যে সরকার বা তার যে এলিট সেটা একেবারেই বলতে গেলে আমেরিকার অবস্থায়। এখন পরিবর্তন কতখানি হবে সেটা দেখার বিষয়, কারণ এবার যেটা হয়েছে তারা অর্থনৈতিকভাবে ধাক্কাটা খাচ্ছে। কারণ মধ্যপ্রাচ্য বিশেষ করে এই দুবাই বলি বা সৌদি আরবিয়া বলি, বাহরাইন বলি, এগুলোকে সবাই একটা স্টেবল কাঠামোই ভাবতো। এখানে একটা যুদ্ধ হবে, মিসাইল পড়বে, ড্রোন পড়বে, এটা কিন্তু কেউ ভাবতে পারেনি কখনো, তাই না? তো সেটা তো হলো এবার। তাতে হয়েছে যে যারা সিকিউর মনে করে ওইখানে ইনভেস্ট করেছিল তারা এখন আবার দুবার চিন্তা করবে যে আসলে ওইখানে ইনভেস্ট করা ঠিক কিনা। আবার এদিকে বেশ কয়েকটা দেশ আবার আমেরিকাকেও বলছে যে না, আমরা যে ইনভেস্ট করেছিলাম সেই ইনভেস্ট আমরা উইথড্র করতে বাধ্য হচ্ছি, কারণ যথেষ্ট প্রেশার আছে। ওইটা হলে তো আরও আমেরিকার উপর আরও একটা অর্থনৈতিক প্রেশার, চাপ তৈরি হবে। কেন বড় আকারে টাকাটা তো আসলে মধ্যপ্রাচ্যের এই টাকা, যেটার নাম পেট্রো ডলার বলিয়া যেই নামই বলি না কেন, তো সেখানে একটা ঝামেলা আছে। এখন কতখানি যাবে, যেটা বললাম, যদি যুদ্ধটা চলতে থাকে, মানে ইউক্রেনের মতন যদি আমি ধরে নেই এক্সাম্পল হিসাবে, যদি ইউক্রেন আর মধ্যপ্রাচ্যের মধ্যে মৌলিক পার্থক্য আছে। পার্থক্য হলো যে মধ্যপ্রাচ্যের কাঠামোটা একেবারে সাপ্লাই চেইনের মাঝখানে পড়া, ইউক্রেন তা না, এটা একেবারে বিশ্বের সাপ্লাই, যার জন্যই কিন্তু বেশ কয়েকটা দেশ এই আর্টিক রুট নিয়ে বেশ করছে, যেহেতু এই গ্লোবাল ওয়ার্মিং কারণে এখন জাহাজ যেতে পারে, বিশেষ করে সামার মাসে, এটা নিয়েই কিন্তু ওই জন্যই কিন্তু অন্য, কিন্তু আপাতত তো ওটা তো আর হচ্ছে না, আপাতত একটাই রুট। তো এখান থেকে তো সব জাহাজ যাচ্ছে। তারপর হরমুজ যেই প্রণালী সেটাকে বন্ধ করে দিয়েছে, তার মানে অলমোস্ট 15 to 20% থেমে গেল। তো সেটা যদি ওটা তার ইম্প্যাক্ট পড়বে। তো ওই জন্য ইউক্রেনের মধ্যে তফাৎ আছে দুটোর মধ্যে বিশাল, যার জন্য আমি মনে করি না যে বেশি দূর টানা সম্ভব না, যদি না ইরানের মধ্যে ওই ধরনের একটা সিভিল ওয়ার হয়, তাহলে হয়তো এটা অনেক দিন চলতে থাকবে। কিন্তু যদি দেখে যে না, এই ধরনের একটা ইউনাইটেড ফোর্স রয়ে গেছে, তাহলে আর সম্ভব না। তো সেই জায়গায় আরব দেশরাও কিন্তু অপেক্ষা করছে। এমনকি যখন আরামকোতে অ্যাটাকটা পড়লো, সৌদি আরবিয়ার অয়েলের যে আরামকো, কিছুক্ষণ পরেই কিন্তু ইরান জানালো যে না, এটা আমরা করিনি, এবং এমনকি বললো যে না ব্রাদার সৌদি, আমরা তো এটা করিনি। তো জানাচ্ছে তো সৌদি বলে ওরাও জানলো যে এটা ওরা করেনি। তা বোঝা গেল যে এটা ইসরায়েলি এজেন্ট বা আমেরিকান, যাই হোক, হ্যাঁ, এটা ডিস্টার্ব করার জন্য, বা সৌদি ওরা যেন আবার আমাদের সাথে যুদ্ধ করে ইত্যাদি। কারণ এখন পর্যন্ত বড় আকারেই ওই আমেরিকার অ্যাসেট উপরেই কিন্তু আক্রমণ করেছে। যে কয়টা হোটেল টোটেল হয়েছে, হয় সেগুলো ব্যবহার করা হয়েছিল ইন্টেলিজেন্সের কারণ ইত্যাদি, এমন বড় আকারেই কিন্তু হয়নি যেটা জনগণের উপর। উনি যেটা বললেন, গতকালকে এসেছেন, উনিও বললেন যে আরে সব কিছু তো ঠিক আছে না, মানে জনগণের উপর কিন্তু আক্রমণ হয়নি। এটার ব্যাপারে ইরান যথেষ্ট, আমি মনে করি এখন পর্যন্ত, এখন চলতে থাকবে কিনা। কিন্তু যেটা হয়, যদি আরামকোতে যদি ইসরায়েল বা প্রতিপক্ষ যদি আক্রমণ করে, তাহলে ওই ধরনের আক্রমণ আরও হতে পারে। সাইপ্রাসে যেটা আক্রমণ হয়েছে ওটাও বলে যে ওটাও কিন্তু বলে ইরান করেনি। হ্যাঁ, তো এখন এটাও হতে পারে, কারণ যুদ্ধের সময় তো দুদিকেই করলেও আবার বলতে পারে, নাও করতে পারে, আবার কিছু তো মিস হতেই পারে, কারণ টেকনোলজির ব্যাপার। আমি টার্গেট করলাম একটা দিকে, গেল আর একটা দিকে, মানে বলা তো যায় না। তো সেই জায়গায় ঝামেলা। কিন্তু আপাতত আমার মনে হয় তারা যেই ঝামেলাটা পড়েছে, তাদের অর্থনীতির উপরে প্রচণ্ড
প্রসার যে ক্রেডিবিলিটিটা মধ্যপ্রাচ্যে তৈরি হয়েছিল, স্টেবিলিটি, সেটা ভেঙে গেল। এখন এই ধরনের কাঠামো নিয়ে ওই দেশগুলো বুঝতেই পেরেছে যে এতদিন যে নিরাপত্তাটা পেয়েছে এই আমেরিকার মিলিটারি বেস থাকাতে, এটা কি ঠিক হলো? এই প্রশ্নটা এবার উঠেছে। মানে ওই মিলিটারি বেস থাকাটাই আসলে তাদের এখন জন্য অস্বস্তি করেছে। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে না ওটাই এত ঝামেলা, ওটা যে না থাকতো তাদের ঝামেলা থাকতো না, মানে অ্যাটাকও হতো না। তো এখন দেখা যাচ্ছে যে বেশি নিরাপত্তা আবার ভালো না, মানে কথার কথা যদি বলি, যেহেতু মিলিটারি বেস আছে, তাই ওটা নিয়েও আবার অনেকেই, বেশ কয়েকটা দেশ মনে হয় বসেছে যে এই মিলিটারি বেস আমরা কি থাকতে চাচ্ছি। কারণ অন্যতম ইরানের দিক থেকে যেটা বলা হয়েছে যে এই মিলিটারি বেস সরাতে হবে, এটা হলো অন্যতম তাদের দিক থেকে এখন পর্যন্ত ডিমান্ড। কিন্তু আমি মনে করি যে যদিও 9 দিন হয়ে গেছে, সেটাও কম কথা না। আমি মনে করি যে ইরানের জনগণ যদি ঐক্য হয়ে, মানে ঐক্যবদ্ধ থাকে, তাহলে বেশি দিন আমি মনে করি না যে আমেরিকা টানতে পারবে। নিশ্চয়ই আমরা স্থলযুদ্ধের কথা শুনতে পাচ্ছি, সেটি আমরা আলোচনায় ফিরবার চেষ্টা করব। প্রিয় দর্শক, আমরা মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এবং বৈশ্বিক অবস্থা নিয়ে কথা বলতে গিয়ে বাংলাদেশের চ্যালেঞ্জের প্রশ্নে আমরা আসবো। তবে আমরা আমাদের অনুষ্ঠান শুরুর আগে আমরা বলেছিলাম যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির হত্যার সাথে জড়িত 2 জন আসামি ভারতে ধরা পড়েছিল। আমরা সেই কারণের জন্য আমাদের বিরতির পর আমাদের এটিএন বাংলার কলকাতা প্রতিনিধি কিংসুক চক্রবর্তীকে আমরা যুক্ত করব। একই সাথে আমাদের সাথে অতিথি হিসেবে থাকবেন অধ্যাপক ডক্টর ইমতিয়াজ, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক, থাকবেন হাবের সম্মানিত সভাপতি জনাব গোলাপ সারোয়ার। আমরা ইসলামী মিসাবর শুভরাত্রিতে একটা প্রথম বিরতি নিচ্ছি। প্রদর্শক, ইসমানী মির্জাপুর শুভরাত্রিতে আমরা আবারও ফিরে এসেছি। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি, বৈশ্বিক চ্যালেঞ্জ নিয়ে কথা বলছিলাম। অতিথি হিসাবে স্টুডিওতে রয়েছেন অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক রয়েছেন, এছাড়াও সৈয়দ গোলাম সারোয়ার, হাবের সভাপতি। আমরা বিরতির আগে জানিয়েছিলাম যে আমরা আমাদের কলকাতা প্রতিনিধি, আমাদের সিনিয়র সাংবাদিক কিংসুক চক্রবর্তীকে আমরা আমাদের এই আয়োজনে যুক্ত করব। তার কারণ হচ্ছে বহুল আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের প্রধান আসামিদের ফয়সাল করিম ও তার সহযোগী আলমগীরকে গ্রেফতার করেছে সেখানকার স্থানীয় পুলিশ। আমরা কিংসুক চক্রবর্তীকে একটু যুক্ত করবার চেষ্টা করি। কিংসুক দা, আপনি কি আমাদের সাথে আছেন? আমাদের কলকাতা প্রতিনিধি কিংসুক চক্রবর্তী। হ্যাঁ, আমি আছি। আচ্ছা দাদা, আমরা সর্বশেষ কোনো সংবাদ আপনার কাছে আছে কিনা? আপনি যদিও আমাদেরকে কিছুক্ষণ আগে জানিয়েছেন, সর্বশেষ কি অবস্থা? 2 জন আসামি কোথায় আছেন? কলকাতা পুলিশের কি প্ল্যান করছেন? বাংলাদেশ থেকে তাদেরকে ফিরিয়ে আনা সম্ভব হবে কিনা, সেই চেষ্টা চলছে কিনা? আপনার সর্বশেষ অবস্থা একটু জানাবেন আমাদের। এখন প্রশ্ন হচ্ছে, সর্বশেষ যে অবস্থান সেটা হচ্ছে যে পুলিশ নিজেও কতগুলো ব্যাপারে কনফার্ম হওয়ার জন্য তাকে তাদের আওতায় নিয়েছে। এখন জিজ্ঞাসাবাদ চলবে। এসটিএফ এর পরে আবার সেন্ট্রাল থেকেও কোনো টিম আসতে পারে, এবং এটা যেহেতু ব্যাপার, স্পর্শকাতর ব্যাপার, তখন এই ব্যাপার নিয়ে কেন্দ্রীয় যথেষ্ট উদ্বেগ ব্যবস্থা নিয়েছে। পরবর্তীকালে 15 দিনের রিমাইন্ডে পুলিশে আছে, হেফাজতে রয়েছে, এবং এটা নিয়ে চলছে। এবং যেহেতু এটা একটা স্পর্শকাতর ব্যাপার, এটা নিয়ে যথেষ্ট চিন্তা ভাবনা চলছে, এবং অপরাধীদেরকে সেভাবে প্রত্যর্পণ, আমার মনে হয় সেই চুক্তিটা বোধহয় এখনো হয়নি। সুতরাং এটা যত রিলেশন সেভাবে কিভাবে এগাবে সেভাবে কাজটা হবে। তবে যখন ধরা পড়েছে, যে এই বিষয়ে তথ্য সবসময় আদান প্রদান করা হবে। জি, বাংলাদেশের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে কিনা বা কোনো তথ্য আপনার কাছে আছে কিনা? বাংলাদেশ থেকে সবে ঘটনাটা ঘটেছে, বাংলাদেশ থেকে ব্যাপারটা জানানো হয়েছে। এরপর পরবর্তীকালে, এর আগেও যেমন আনসারে খুন হয়েছিল, তখন যেভাবে বাংলাদেশের তদন্তকারী অফিসাররা এসে সদস্য করেছে, তেমনি এবারেও সেভাবে হয় কিনা সেটা দেখার। কারণ মধ্য দিয়ে অনেক গঙ্গায় জল বয়ে গেছে, অনেক কিছু ঘটনা ঘটে গেছে। এখন আস্তে আস্তে ব্যাপারগুলো মিটছে। সেই দৃষ্টিভঙ্গি দিয়ে দেখা যায়, আশা করি বাংলাদেশের তদন্তকারী অফিসাররাও এখানে অংশগ্রহণ করবে, এবং পরবর্তীকালে যা যা ঘটবে তা আমরা যথাযথ সময় আপনাকে জানাবো। আমরা শেষ আলোচনাটা একটু করতে চাই। ভারত সরকারের পক্ষ থেকে তাদেরকে যে বন্দি প্রত্যাবর্তন চুক্তি আছে, সেই চুক্তিকে তারা অনার করবে কিনা এই 2 জনকে ফিরিয়ে দেবার ক্ষেত্রে আপনার কোনো বিশেষ বিশ্লেষণ আছে কিনা? বাংলাদেশের ব্যাপারে এই বন্দি চুক্তি
চুক্তি যে ব্যাপারটা, সেইভাবে কিন্তু আমাদের সঙ্গে সে বন্দি চুক্তি অর্পণের ব্যাপারটা কিন্তু নেই এখন সেই শক্তি। নাহলে আমাদের অনেক কিছু ব্যাপারে অনেক কিছু কূটনীতিক স্তরে ব্যাপারটা আটকে থাকে। তো যাই হোক, যেহেতু বাংলাদেশ প্রতিবেশী রাষ্ট্র, আমাদের প্রতিবেশী, সুতরাং এমন কোনো ঘটনা ঘটবে না যেটা খারাপ হোক। সেই হিসেবে বাংলাদেশ ভারত সরকার যথারীতি এই ব্যাপারটাকে গভর্নমেন্ট যথারীতি দৃষ্টি দিয়েছে। এর ভেতরেই কলকাতায় এসটিএফ এর সাথে তারা যোগাযোগ করেছে এবং পরবর্তীকালে বাংলাদেশের মানে ভারতেরও অনেক কিছু উইং আছে, তারা আসবে, এসে জিজ্ঞাসাবাদ করবে। এর পরবর্তীকালে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করা হবে এবং সেইভাবেই ব্যাপারটা এগিয়ে যাবে। ওকে, ধন্যবাদ। ধন্যবাদ দাদা। কিংসু চক্রবর্তী, এটিএন বাংলার কলকাতা প্রতিনিধি, আপনাকে সর্বশেষ তথ্য দেওয়ার জন্য। প্রফেসর ইমতিয়াজ, উনি একটু ছোট্ট করে বলবার চেষ্টা করলো বন্দি প্রত্যাবর্তন চুক্তি নিয়ে। আমরা তো অনুপ চেটিয়াকে এখান থেকে ফেরত দেওয়ার কথা, নিশ্চয়ই আপনার সেই কথা, আমরা পুরনো কথা ফিরে যেতে পারি। আমরা কিন্তু বেশ কয়েকজন, শুধুমাত্র যে সাবেক প্রধানমন্ত্রী তিনি নয়, আমরা আর্থিক কেলেঙ্কারির সাথে জড়িত একজন ব্যক্তিকে কিন্তু ফিরিয়ে আনতে পারিনি, আমরা দেখেছি। আমি নামটা ভুলে গেলাম এই মুহূর্তে। কিন্তু এই অবস্থায় বন্দি প্রত্যাবর্তন চুক্তি নিয়ে কিন্তু একটা মিশ্র প্রতিক্রিয়ার কথা বললেন। আপনি কি মনে করুন ওদেরকে ফিরিয়ে আনা সম্ভব হবে কিনা, বা বন্দি প্রত্যাবর্তন চুক্তির অবস্থা কি? পুরোপুরিটাই পলিটিক্যাল ডিসিশন হবে, এটা রাজনৈতিক ডিসিশন হবে। এটা আমি মনে করি না লিগ্যাল ইন্টারপ্রিটেশন যতই থাকুক না কেন, ওটা লিগ্যাল, ওটা আবার রিইন্টারপ্রিটেশন হয়ে যাবে ইত্যাদি। তো মূলত পলিটিক্যাল উইল যদি থাকে এবং পলিটিক্যাল ভাবেই এটা সমাধান হবে। যদি দিল্লি মনে করে যে না, এটা দিয়ে সম্পর্ক উন্নয়নের একটা ঘটনা ঘটতে পারে, আবার যদি দেখা যায় না এটা করলে আবার ভবিষ্যতে তাদেরও ঝামেলা হতে পারে, কারণ এটা উল্টা তো আবার কোনো হতেও পারে। তো পুরাটাই পলিটিক্যাল আমি মনে করি একটা বিষয়, এবং পলিটিক্যালি এটা রিজলভ হবে। তার মানে এনাদেরকে ফেরত দিলে হয়তো বা ভবিষ্যতে আর কাউকে ফেরত চাওয়ার পথ মুক্ত হয়ে যায় কিনা, সেটিও তারা হয়তো বা ভাবতে পারে। সেটা বলছি, একেবারেই অনেক কিছু তারা চিন্তা করবে যে করে এটা কতখানি যাবে, বাংলাদেশেও আবার চিন্তা করবে। তো সেই হিসাবে রিজলিউশনটা আমি মনে করি না যে অ্যাগ্রিমেন্টে কি আছে না আছে। উনি যদিও অ্যাগ্রিমেন্টের উপরই প্রশ্ন তুললেন যে এই ধরনের আদৌ ওরকম একটা অ্যাগ্রিমেন্ট আছে কিনা, আমি যে ধরেও নেই আছে, তারপরেও আমি মনে করি পৃথিবীর সব জায়গায় তাই এই বিষয়গুলো ওই পলিটিক্যালি রিজলভড হয়, এমনিতে রিজলভড হয় না আসলে। কিন্তু আমরা আমাদের সরকারের পক্ষ থেকে সরাসরি কোনো স্টেটমেন্ট কিন্তু এখনো না, কখনোই বুঝতে পারি না যে আমাদের বন্দি প্রত্যাবর্তন চুক্তিটা আসলে কি, কখন হয়েছে, যেটা স্পষ্টতা। যেমন এখন আমাদের কলকাতার প্রতিনিধি বললেন বন্দি প্রত্যাবর্তন চুক্তি নাই বলে ছোট্ট করে উচ্চারণ, তাই তো বললেন। হ্যাঁ, তাই তো বললেন। তো আমরা তো জানি আছে বন্দি প্রত্যাবর্তন চুক্তি। এক্স্যাক্টলি, সেটা বলছি যে আছে নাইয়ের মধ্যে আমি যদি ধরেও নেই আছে, তাহলেও পলিটিক্যালি রিজলভ। আর যে নাই ধরে নিলাম যে নেই, তারপরে তো অনুচ্ছেদ দিয়ে গেছে, নাই অবস্থায় তো গেছে। তো নাই থাকলেও কিন্তু হতে পারে। সেটা পুরো মানে এই দুই দেশের শুধু তাই না, আমাদের কি বলা হয়, বিভিন্ন দেশের অনেকেই থাকে, ইউকেতে থাকে, কিন্তু সম্পর্ক খারাপ হয় না যদিও, কিন্তু আসেও না। আবার কানাডায় আছে, এরকমও আছে, কিন্তু কিছুই হয় না। তো ওই সলিউশন কিন্তু ওই পলিটিক্যালি রিজলভ করতে হবে, রাজনৈতিক সদিচ্ছা সে দেশে একেবারে পুরোপুরি করবে। স্যার, এই বিষয়ে কিছু বলতে চাই। আমরা আসলে, আমি ব্যক্তিগতভাবে আশা করি যে একজন এভাবে যে আমাদের হাদি ভাইকে যেভাবে খুন করলো, সেই খুনের আসামির যদি কোনো শাস্তি না হয়, তাহলে তো আর পৃথিবীতে আসলে বেঁচে থেকে লাভ কি মানুষের, যদি বিচারে না পাই। আমার তো মনে হয় তাদেরকে ফেরত আনার বিষয়টা, ফেরত এনেই বিচার করতে হবে তাদের, তাহলে আপনার অন্যান্য লোকেরা সাহস পাবো না এসব কাজ করতে। সেটা তার আমাদের উপর নির্ভর করছে না তাদেরকে ফেরত আনাটা। না, সেটা আমি অ্যাজ এ মানে হিউম্যান আমরা চাই যে এই ধরনের শাস্তি হোক, ফেরত এনে হোক বা ওখানে হোক, শাস্তি হওয়া উচিত। জি, নিশ্চয়ই। আমরা একটু মধ্যপ্রাচ্য প্রসঙ্গে আবার চলে আসি। স্যার, আমরা এই যে সবচেয়ে বড় সংকট তো যে জ্বালানি নিরাপত্তাটা, এই মুহূর্তের জন্য সবচেয়ে বড় সংকট, এবং এই জ্বালানি নিরাপত্তার এই সংখ্যা থেকে কিন্তু বাংলাদেশও মুক্ত নয়। ইতিমধ্যে আমরা দেখেছি বাংলাদেশে রেশনিং করে পেট্রোল পাম্পগুলোতে পেট্রোল দেওয়া হচ্ছে, তেল দেওয়া হচ্ছে। পাকিস্তানও একই অবস্থা, আমরা ফিলিপাইন, শ্রীলঙ্কা, সেখানে কিন্তু মোটামুটি একই অবস্থা। সে অবস্থা আমরা দেখেছি রাশিয়া থেকে তেল কিনবার যে বিষয়টি, সেটি ভারতকে 30 দিনের জন্য একটা ছাড় দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আমরা কি অন্য কোনো লাইনে আমাদের এই জ্বালানি নিরাপত্তাটা বাড়ানোর কোনো সুযোগ আছে কিনা?
এটা বাড়ানো দরকার। মানে এখানেই হলো কূটনীতির কি বলা হয় পেশাদারিত্ব এবং এফিসিয়েন্সির বিষয়টা। কারণ আমাকে যত অল্টারনেটিভস থাকে অত ভালো, বিকল্প যত থাকে, তো সেই হিসাবে হোমওয়ার্ক করা ভালো যে কোথায় কোথায় হতে পারে। সবসময় মানে এই ধরনের পরিস্থিতিতে সবসময় ওয়ার্স্ট সিনারিও তৈরি করতে হয়। আমি ধরেই নিচ্ছি যে না এটা 6, 9, 12 মাস থাকবে, এরকম একটা ওয়ার্স্ট সিনারিও। যদি এটা 2 সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যায় তো হয়ে গেল, তাহলে তো চিন্তা নাই। কিন্তু আমি যদি ওয়ার্স্ট সিনারিও সে না তৈরি করি তাহলে, এবং ওয়ার্স্ট সিনারিও তৈরি করে তখন স্টেক হোল্ডারদের আনা দরকার, যারা যেই স্টেক হোল্ডার্সরা আছেন, যে আমার কি কি অল্টারনেটিভ সোর্স আছে, সেই দেশের সাথে কমিউনিকেট করা ইত্যাদি এখন থেকেই মানে একেবারে ফুল স্পিডে এই কাজটা করা দরকার, সব কিছু ছেড়ে। কারণ একটা ওয়ার্স্ট সিনারিও হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে অনেকেই মনে করে। আর একটা জিনিস মনে রাখতে হবে যে আমি একা তো আর ঝামেলায় পড়ছি না, কারণ এই তেলের দাম যদি বেড়ে যায় এটা তো শুধু বাংলাদেশ ঝামেলায় পড়বে তা না, সব দেশেই ঝামেলায় পড়বে। তো সব দেশে যদি ঝামেলা পড়ে তাহলে কি অবস্থা হবে। আবার সিনারিওর মধ্যে এটাও থাকা দরকার, যদি অল্প মেয়াদে মানে 2 সপ্তাহ 1 মাসে যদি থেমে যায় তাহলে কিন্তু বাংলাদেশ আবার গেইনও করতে পারে। গেইনটা কেন বলছি যে, এবং এটা উনি আরও ভালো জানবেন, কারণ মনে রাখতে হবে যে মধ্যপ্রাচ্যে বিরাট অংশে একটা রিকনস্ট্রাকশন দরকার হবে, যেভাবে ভাঙা হয়েছে। তো আরবরা তো কাজ করে না, তো এখন থেকেই হোমওয়ার্ক করা উচিত। এখানে যারা বিল্ডার্স আছে আমি মনে করি এদের এখন থেকেই কাজে নেমে দেওয়া উচিত, এখন থেকেই ফোন করা উচিত, এবং এখন থেকে বিডিং প্রসেস, যে হ্যাঁ তোমারটা ভেঙে গেছে, আমি কিন্তু আছি, আমার প্রপোজাল ইজ রেডি। এবং তখন আবার দেখা যাবে যে 3000 লোক লাগবে ওটাকে ঠিক করতে, তখন ওনারও আবার কাজ বেড়ে গেল। আমি কথা বলছি, মানে জিনিসটা হলো এই জিনিস, মানে যে কোনো যুদ্ধ ক্রাইসিস মনে রাখতে হবে যে একটা অপরচুনিটি তৈরি করে ফেলে। তো আমি মনে করি যে 4 সপ্তাহ যদি আমি ধরি, অনেকে বলছে যে নেক্সট 10 দিন ধরে রাখা উচিত, খুব 10 দিনের মধ্যে বোঝা যাবে। আমি ধরে নিচ্ছি যে 10 দিন থেকে একটু বেশি ধরলাম, 3 সপ্তাহের মধ্যে বোঝা যাবেই। আমি যদি হোমওয়ার্কটা করে রাখি এখন থেকে, শুধু হোমওয়ার্ক না, আমি যদি এখন থেকে কানেকশনটা করে রাখি, বিশেষ করে রিকনস্ট্রাকশন লাগবেই, তো চোখ বন্ধ করে আমি জানি যে রিকনস্ট্রাকশন লাগবে, কোথায় কোথায় ক্ষতি হয়েছে, কোন রাস্তা ক্ষতি, কোন বিল্ডিং ক্ষতি হয়েছে, সবগুলোতে তৈরি করতে হবে। আমরা বাংলাদেশ যে প্রাইসে দিতে পারবে এটা অনেক দেশই পারবে না, ইম্পসিবল। এখন আমি যদি এখন থেকে করে ফেলি, আমার ইঞ্জিনিয়ার এখন যদি রাখতে পারে, কারণ প্ল্যানিংয়ের ব্যাপার আছে, ওই একই ডিজাইন করবে না অন্য ডিজাইন করবে না, এই কাজটাও যেমন দরকার, তার জন্য বলছি একটা টিম নিয়ে যদি এই কাজটাও করতে পারে। আর তো লং টার্মের একটা বড় প্ল্যান তৈরি করা দরকারই, যে যদি এটা বছরখানেক যায় তাহলে আমি কি এই যে রাশিয়া থেকে ভারত যদি তেল আনতে পারে, আমরা কি এই মধ্যবর্তী হিসেবে ভারত থেকে আনবার আমাদের দরজা জানলা খুলে রাখা দরকার সবকিছু। ওই সাবিনা ইয়াসমিনের একটা সুন্দর গান আছে, কিন্তু সব জানালা হ্যাঁ, তো আমার সব জানালাই খুলে দেওয়া উচিত। এখানে আমাকে ইডিওলজিক্যাল হলে চলবে না, কারণ জনগণের উপর তো প্রেশারটা পড়বে, তাই না? যদি আমি ঠিক মতন যদি না আনতে পারি, আজকে যদি ব্ল্যাকআউট হয়ে যায়, আমি কথা বলছি, আবার লোডশেডিং যদি হয়ে যায়, তো জনগণের তো সেটা তো জনগণের, আর কেবল একটা সরকার নতুন আসলো, মানুষের রাইট এক্স্যাক্টলি সেটা যে না দিতে পারে, আরে তুমি করতে পারছো না। সেই জন্য আমার মনে হয় বিভিন্ন সিনারিও তৈরি করা দরকার, বড় আকারই টিম করা দরকার, এবং সেখানে ব্যবসায়ী থাকা দরকার, সেখানে মিডিয়া লোক থাকা দরকার, গবেষক থাকা দরকার, পলিসি মেক। যদি সরকার নিজে মনে করে যে আমি সব জানতা হয়ে আমি করব, সেটা ঠিক হবে না। কারণ আমি যেটা বললাম যে ব্যবসার কিন্তু একটা বড় সুযোগ তৈরি হওয়ার একটা সম্ভাবনা আছে, যদি এটা 3 সপ্তাহ 1 মাসের যুদ্ধ হয়, তাহলে কিন্তু বাংলাদেশ আমি মনে করি বড় আকারে কিন্তু একটা গেইনার হতে পারে। আমি আরেকটা প্রসঙ্গে একটু আসি। আপনি যদি ব্যবসায়ীদের কথা বললেন, এই 5ই আগস্টের পরবর্তী সময় বাংলাদেশের একটা সিনারিও, একটা রিজিম চেঞ্জ হলেই কিন্তু ব্যবসায়ীদের মধ্যে এক ধরনের, ব্যবসায়ীদেরকে নিয়ে মামলা মোকদ্দমা হয়। নিশ্চয়ই যিনি বড় ধরনের অপরাধ করবেন তার তো সেই শাস্তি হতে, কিন্তু ব্যবসায়ীদেরকে যদি স্বস্তি দেওয়া না যায়, তোর মধ্যপ্রাচ্য এবং ইরানের যে এখন অস্বস্তি যুদ্ধ পরিস্থিতি, তাহলে তো কারা বিনিয়োগ করবে, কারা বিনিয়োগ আনবে, কারা রিকনস্ট্রাকশন করবে, যেটা বলছিলেন যারা কারা করবে, সেই জায়গায় ব্যবসায়ীদেরকে স্বস্তি দেওয়ার বিষয়টাকেই আপনি কীভাবে দেখেন? অনেক ব্যবসায়ী কিন্তু দেশে আসছে না, অনেকের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা আছে, অনেকে মামলার মধ্যে রয়েছেন। মানে ওটাই মানে গত অন্তর্বর্তীকালীন সরকারের বড় দুর্বলতাটা ওটাই ছিল, এবং প্রথম কয়েক মাস তো কোনো ব্যবসায়ী ছিল না,
সব ভিতরে তার ক্যাবিনেটে, পরে একজনকে নেওয়া হলো। হ্যাঁ, কিন্তু যাকে না মানে আন্তর্জাতিক পর্যায়ে তার রেসপন্সিবিলিটি বা অ্যাকসেপ্টেবিলিটি থাকা দরকার। তো আমি মনে আছে যে প্রথম 1 মাসে মনে একটা কনফারেন্স হয়েছিল, বা 1 মাস 2 মাসের মধ্যে, তখনই আমি বলেছিলাম যে এই ইন্টারিজমের বড় দুর্বলতা হলো দুটো। একটা হলো যে কোনো ব্যবসায়ী নাই। আমি ব্যবসায়ী অপছন্দ করতে পারি, কিন্তু সবাই কিন্তু ব্যবসায়ী হতে পারে না, সম্ভব না। এটা রীতিমতো জিনের মধ্যে থাকতে হয় আমি মনে করি। হ্যাঁ, এবং অনেকে বলে যে কি বলা হয়, স্টিভ জবস উনি পড়াশোনা করেন নাই, বলে এরকম, কিন্তু ওটা একটা ভুল প্রশ্ন। তার যেটা পড়াশোনা সে ঠিকই করেছে। হ্যাঁ, আছে না, মানে অনেকে বলে যে রবীন্দ্রনাথ তো স্কুলে যায়নি, নজরুল তো যায়নি, এটা ভুল প্রশ্ন করা। তার মানে যে পড়াশোনা করেনি তা না, নজরুল ঠিকই পড়াশোনা করেছে তার মতন। তো ব্যবসায়ীরও তাই, তার যে পড়াশোনা সে ঠিকই করছে। সব 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 তো আর একেবারে সার্টিফিকেট থাকতে হবে তা না। তো সেই জায়গায় প্রশ্নটাই হলো ভুল। তো ওর বলেছিলাম যে ওটা একটা দুর্বলতা। আর একটা হলো আমি রাজনীতিবিদ পছন্দ না করতে পারি, কিন্তু আমি যদি সরকার চালাতে চাই, একটা দেশ তাহলে রাজনীতিবিদ ছাড়া সম্ভব না। এটা ওই এনজিওদের দিয়ে হয় না, এটা সম্ভব না। আমি বলেছিলাম যে দুইটা দুর্বলতা। আমি রাজনীতিবিদ থাকতে পারি যে হ্যাঁ তার অনেক কিছু করেছি ইত্যাদি, কিন্তু ওটাও ঠিক না, কারণ বেশিরভাগই যারা গবেষণা দেখা গেছে গত পার্লামেন্টে যারা ছিলেন বেশিরভাগই হলো ব্যবসায়ী ছিলেন, কিন্তু 70% ছিলেন ব্যবসায়ী, মাত্র 2% ছিল পলিটিশিয়ান। কিন্তু মানে একসময় হয়তো তারা রাজনীতিবিদ ছিলেন, তারাও কিন্তু ব্যবসায়ী হয়ে গিয়েছিলেন। হ্যাঁ, তো সেই জায়গায় যদি আমি একটু দৃষ্টি রাখি, তাহলে বোঝা যাচ্ছে যে কতগুলো কাজ কিন্তু যার যদি আমি অর্থনীতি চালাতে চাই, আমার ব্যবসায়ী লাগবেই। আমি পছন্দ নাও করতে পারি, কিন্তু আমি ব্যবসায়ী ছাড়া সম্ভব না। একজন ব্যবসায়ী যখন ঘুমিয়ে, আমি বলি সবসময়, ঘুমের মধ্যে সে ক্যালকুলেট করতে পারে তার প্রফিট এটা আমার দ্বারা সম্ভব না। আমাকে যদি বলা হয় ব্যবসার কথা, আমাকে যদি ম্যাক্সিমামে 10টা সিনারিও দিতে পারি, আমি কোন বই পড়া দরকার সেটাও বলতে পারবো, কিন্তু আমাকে যদি বলে চাল ডালের এটা আমার দ্বারা সম্ভব না। সেই জায়গায় আমার মনে হয় আমাদের এখনই দরকার যে ব্যবসার একটা ক্ষেত্র হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে মিডল ইস্টে। বাংলাদেশে প্রচুর লোক ওখানে কাজ করে, এবং যেহেতু একটা বড় রিকনস্ট্রাকশন তার দরকার হবে, অনেক কাজ, অনেক ধরনের এমপ্লয়মেন্ট হবে, কিন্তু মানে যেটা হয় যুদ্ধের পরে সেই জায়গায়, নাহলে অনেক দেশ আবার জড়িত আছে, তারাও প্রস্তুতি নিয়ে যাচ্ছে। সেটা যদি বাংলাদেশ করতে পারে, তো ওটা করার জন্য যে কাঠামোটা এখন থেকে যদি আমরা কাজটা শুরু করতে পারি, তাহলে আমার মনে হয় আমরা সামাল দিতে পারবো ভালো করে। নিশ্চয়ই। প্রিয় দর্শক, আমরা একটা বিরতি নিতে চাই। আমরা ব্যবসায়ীদের স্বস্তির প্রসঙ্গে এসছি। আমরা মনে করি ব্যবসায়ীদের স্বস্তি দিয়ে বিনিয়োগ বাড়ানো, দেশীয় কর্মসংস্থান বাড়ানো, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ইস্পানি মির্জা বসুবরাত্রিতে একটা শেষ বিরতি নিচ্ছি। বিরতির পর আমাদের দুজন অতিথি, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ, হাবের সভাপতি সৈয়দ গোলাম সারোয়ার, তারা দুজনেই আমাদের সাথে থাকবেন। আমরা শেষ বিরতির পর অল্প কিছুক্ষণের পরে ইস্পানি মির্জা বসুবরাত্রিতে আবারও ফিরে আসছি। ইস্পানি মির্জা বসুবরাত্রিতে আমরা আবারও ফিরে এসেছি। কথা বলছিলাম মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি, বৈশ্বিক চ্যালেঞ্জ এবং বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে কথা বলছিলাম। অতিথি হিসেবে আমাদের সাথে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ রয়েছেন হাবের সভাপতি সৈয়দ গোলাম সারোয়ার। আমি প্রফেসর ইমতিয়াজ স্যারের কাছ থেকে অনেক বিষয়গুলো শুনলাম, এবং একেবারেই বলল যে অনেক চ্যালেঞ্জের মধ্যেও কিন্তু অনেক সময় অনেক সুযোগও তৈরি হতে পারে। বাংলাদেশের যে প্রধান একটি খাত, সেটি আমরা বলি আরএমজি খাত, এবং প্রবাসী আয়, আমাদের প্রবাসী ভাই বোনেরা যেসব বিদেশ থেকে যে রেমিটেন্স প্রেরণ করে, আরএমজি খাত নিয়ে কিন্তু নানা বক্তব্য আছে যে আমরা ব্যাক টু ব্যাক এলসির মাধ্যমে আমাদের অনেক অর্থ হয়তো বিদেশে চলে যায়, সঠিক চিত্রটা আমরা হয়তো পাই না, কিন্তু আমাদের প্রবাসী আয় থেকে যেটা আসে সেটা সরাসরি আমাদের রিজার্ভে যুক্ত হয়ে থাকে। মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতিতে কিন্তু সেখানে বলা হচ্ছে যে অনেকগুলি ফ্লাইট বাতিল হয়ে গেছে, আমাদের কর্মীরা যারা যাবার জন্য এয়ারপোর্ট থেকে ফিরে আসছে, সুতরাং যাদের হাতে ভিসা আছে, যারা পুনরায় যাবেন তারা যেতে পারছেন না। নতুন কর্মী যারা এই রিক্রুটিং এজেন্সিগুলো প্রসেস করে রেখেছে, তারাও কিন্তু এখন যেতে পারছে না ফ্লাইট বা অন্যান্য সংকটের কারণের জন্য। ইভেন এমনও হয় কি না যে যুদ্ধ পরিস্থিতি যদি দীর্ঘায়িত হয়, তাহলে যদি কোনো প্রতিষ্ঠানের টিকে না থাকতে পারে, তাহলে চাকরি কীভাবে থাকবে, কর্মীদেরকে ফিরিয়ে আনতে পারে। তো আপনি এই অবস্থায় আমাদের নতুন শ্রমবাজার খোলা, আমাদের ট্রেডিশনাল শ্রমবাজার মালয়েশিয়া স্থগিত রয়েছে, সেখানে আমরা পুনরায় প্রবেশ করা নিয়ে আমাদের এই যে অভিবাসন খাতটাকে আপনি কীভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। আমি আসলে বলতে চাচ্ছি যে বাংলাদেশে যে লোকেরা বিদেশ যাচ্ছে, এটা কোটি কোটি লক্ষ লক্ষ ডলার তারা আর্ন করতেছে, তো তারা ওখানে গিয়ে তারা স্কিল্ড হয়ে যায়,
যায় লেবার হিসেবে কিন্তু গিয়ে স্কিল হয়ে যায়, এরা খুব পরিশ্রম হয়ে যায় ওখানে। তো এটাই এই বাংলাদেশি লোকদের মতো পৃথিবীর আর কোনো একটা দেশ নাই যে ওখানে গিয়ে ওই যে এই লোকেরা কম বেতনে চাকরি করতে পারে, প্লাস ওরা খুব পরিশ্রম হয়ে যায় বিদেশে যাওয়ার পরে। বাংলাদেশে কোনো কাজ করবে না, কিন্তু ওখানে গিয়ে সে 12 ঘন্টা 14 ঘন্টা কাজ করে, ওভারটাইম করে 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 সে কোটি কোটি টাকা বাংলাদেশে পাঠাচ্ছে, রেমিটেন্স পাঠাচ্ছে। তো এটা কিন্তু বাংলাদেশের এই যে স্যারে বলছে যে কিছুক্ষণ আগে যে ব্যবসায়িক বান্ধব হতে হবে। সরকার যদি ব্যবসায়ী বান্ধব না হয় তাহলে শুধু আমরাকে দিয়ে বা আমাদের সাদদেরকে দিয়ে তো দেশ চালাতে পারবো না। দেশ চালাতে গেলে আমাদের টাকা ইনকাম করতে হবে, টাকা ইনকাম করতে গেলে যে কোনো ব্যবসা হইতে হবে, এবং ব্যবসা বান্ধব হইতে গেলে ব্যবসায়ীদেরকে সুযোগ সুবিধা দিতে হবে। যেমন আমাদের এই যে 5ই আগস্টের পরে অনেক লোক মানে জেল গেছে বা বিদেশ চলে গেছে, তাদের আসতে পারতেছে না। সেখানে কিন্তু ভালো ভালো কিছু ব্যবসায়ী আছে যারা কোনো অপরাধ করে নাই, তারা কিন্তু আসতে পারতেছে না, এখনও আসতে পারতেছে না। তারা আসলে তারা এখানকার হাজার হাজার লোক বিদেশ পাঠাচ্ছে, কিন্তু তারা আসতে পারতেছে না, তাদের লাইসেন্সগুলো রিনিউ হচ্ছে না, এইসব অনেক লাইসেন্স এখনও বন্ধ আছে। এগুলো যদি এই সরকার এসে যদি এগুলো নর্মালাইজ করে এবং বিদেশে যারা অনেক লোক পাঠাচ্ছে তাদেরকে যে সুযোগ সুবিধা দেয়, তাহলে অনেক লোক বিদেশ যেতে পারবে। আপনারা দেখছেন যে গত 30 বছর আগে মানে স্যারও আছে দেখছে, উনি যদি গ্রামে যেত 30 বছর আগে, তাহলে কুড়ে ঘর ছাড়া কিছু দেখতো না। তারপরে 10 বছর পরে হয়ে গেছে টিনের ঘর, এরপর 10 বছর পরে হয়ে গেছে আপনার বিল্ডিংয়ের পরে আমি যে এইবার বাড়িতে গেলাম দেখলাম যে সব বাংলা হয়ে গেছে, গ্রামের বাড়িতে বাংলা হয়ে গেছে, দোতলা বড় বড় মানে বাথরুম টাথরুম, অ্যাটাচ বাথরুম, সুন্দর সুন্দর বাড়ি হয়ে গেছে। তো এরা তো যারা বাইরে গেছে তারাই আনছে, যারা বিদেশে লোক মানে গেছে, যারা চাকরি করতেছে, তাদের এই টাকা যদি 1 টাকাও ইনকাম করে 1 টাকায় তারা পাঠাচ্ছে, 1টা টাকাও তারা রাখে না, অনেক কষ্ট করে থাকতেছে। তো সেই লোকগুলো আজকে বিপদে আছে এই যুদ্ধের কারণে ওই লোকগুলো যেতে পারতেছে না, এবং যারা গেছে তারাও আসতে পারতেছে না। তো এই ব্যাপারে আমাদের সরকারকে আগায় আসতে হবে। রেমিটেন্স যোদ্ধাকে যদি না বাঁচাতে পারে তাহলে কিন্তু সামনে কিন্তু দেশ অচল হয়ে যাবে। সেটা নতুন শ্রমবাজার খোলার বিষয়ে কিভাবে দেখেন? আমরা নতুন শ্রমবাজার, একটা শ্রমবাজার ছিল আমরা 1 বছরে আমরা 5 লক্ষ লোক আমরা মালয়েশিয়া পাঠাইছি, সে কোটি কোটি টাকা আমাদের আর্ন হয়েছে। কিন্তু আজকে ইন্টারিম গভর্নমেন্টের পরে আজকে 2 বছর কোনো লোক আমরা একটা লোকও মালয়েশিয়া যেতে পারে নাই, মানে কূটনৈতিক তৎপরতা না থাকার কারণে। যেভাবে হোক মানে মালয়েশিয়া যেভাবে চাচ্ছে, গভর্নমেন্ট যদি চায়, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট তারা এই চুক্তি করে যে কোনো যেটা সহজ পদ্ধতি আছে সেভাবে লোক পাঠাবে। রিক্রুটিং এজেন্সিরা তো বসে আছে, ওখানকার এমপ্লয়াররা খুব বাংলাদেশকে পছন্দ করে। আপনি মালয়েশিয়া যখন যাবেন দেখবেন যে এমপ্লয়ার জিজ্ঞাবেন, তখন তারা যদি 8টা দেশ মনে করে তো বাংলাদেশের লোকটারা পছন্দ করে, ওরা গিয়ে কাজ করে এবং তাদের আইকিউ ভালো বাংলাদেশের লোকদের। আর সবচেয়ে সুবিধা হলো নেপালের লোকেরা কোনো ওভারটাইম করে না, বাংলাদেশের লোকেরা না ওভারটাইম করে। ওরা তো এখান থেকে টাকা খরচ করে নিয়ে চলে যায়, সেই টাকাগুলো উদ্ধার করার জন্য তারা প্রচুর পরিশ্রম করে। এই জন্য তাদের যে ইন্ডাস্ট্রিগুলো বাঁচিয়ে রাখছে বাংলাদেশ শ্রমিকেরা। নেপালের শ্রমিকেরা 8 ঘন্টায়, কারণ তাদের ডিমান্ড নাই, তো তারা মনে করছে যা আছে। তাছাড়া তাদের মধ্যে ওই যে দেখা যায় বাংলাদেশি শ্রমিকদের মধ্যে যেটি বলা হয় যে এটা ড্রিঙ্কিং হ্যাবিট বা এই ধরনের কোনো কিছু কিন্তু নাই, যেটা আমরা যদি শ্রীলঙ্কা বা আমরা ফিলিপিনো বা নেপালের দিকে দেখি, তাদের কিন্তু ইন্ডিয়ান, তাদের সেই ধরনের থাকার জন্য আমাদের কর্মীদের মধ্যে এক ধরনের এমপ্লয়াররা আস্থা পায়, ওভারটাইম করে কাজ করে এবং সহজে কিন্তু সে ভাষাটা শিখে নিতে পারে। আমরা সে কারণে মনে করি যে বাংলাদেশের শ্রমবাজারকে মুক্ত করবার জন্য মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বেশ অনেক কর্মপন্থা নিচ্ছিলেন। আমি স্যার আপনার কাছে আসি। জনাব তারেক রহমান তিনি কিন্তু যখন রাষ্ট্র ক্ষমতায় আসেন তার আগে থেকে কিন্তু তাদের 31 দফার মধ্যে নানা রকম কর্মসূচি ছিল, এবং এবার আসে তিনি স্পষ্টত বৈদেশিক কর্মসংস্থানের উপর কিন্তু বেশ জোর দিয়েছেন, এবং এটি বলছেন যে আমরা কিভাবে প্রশিক্ষিত জনগোষ্ঠী প্রেরণ করতে পারি। তিনি কিন্তু নিজে বলেছেন, কার্পেন্টার শব্দটা বলেছেন, একজন কার্পেন্টার, একজন ড্রাইভার, একজন ফকলিফট ড্রাইভার, একজন ওয়েল্ডার, পৃথিবীতে প্রচুর চাহিদা, একজন নার্সের প্রচুর চাহিদা। এবং তিনি কিন্তু বলেছেন আমরা কর্মমুখী শিক্ষার দিকে যেতে চাই, যাতে কর্মসংস্থান তৈরি করা যায়, এবং আমরা একই সাথে আমাদের বৈদেশিক কর্মসংস্থানকে আরও বেশি বাংলাদেশ থেকে আমরা কূটনৈতিক তৎপরতা বাড়াতে চাই। আপনি আসলে এই যে মধ্যপ্রাচ্যের এই সংকট,
বাংলাদেশের জনশক্তি প্রেরণ, অভিবাসন খাত, সেই জায়গাটাকে আপনার সরকারের যে এখন কর্মপরিকল্পনা সেটাকে আপনি কীভাবে দেখেন? না, যথেষ্ট পজিটিভ। মানে জিনিসটা হলো যে আমাকে আগে থেকেই, মানে এটা তো খুবই বোঝা কঠিন না কতগুলো দেশে কি ধরনের মানুষ দরকার হবে। আমি কয়েকটা এক্সাম্পল বলতে পারি। যেরকম ইউরোপে বেশ কয়েকটা দেশ আছে যে তারা জিরো গ্রোথে চলে গেছে। আমি যদি ফিনল্যান্ডের কথা বলি, এমনকি জাপান যদি বলি, এরা বেশিরভাগই নিয়ার জিরো গ্রোথ, এবং ওখানে সব মানে রীতিমতো বুড়াবুড়ি, মানে কানাডা, মানে ইয়াং একেবারে বলতে গেলে নেই। তার মানে হচ্ছে যে কতগুলো এমপ্লয়মেন্ট, আমি তো আগে থেকেই জানি যে এইগুলো সেক্টরে আমার লোক লাগবে, এটা না বোঝার কোনো কারণে নেই। এবং এখন থেকে 5 বছর পরে কি লাগবে এটাও কিন্তু সিনারিও করা যায়, বিশেষ করে যারা ফিউচার্স নিয়ে কাজ করে তা কিন্তু একেবারে মানে ফর্মুলায় আছে, সিনারিও করা যে আচ্ছা কী কী লাগবে। সেটা করেই কিন্তু বড় আকারেই মধ্যপ্রাচ্যে, যেটা আমি বললাম, এই যুদ্ধের কারণে আমার কি লাগবে আমি তো একেবারে বসে বলে দিতে পারি। মানে এটা যদি একটা হাফ ডে কেউ যদি ব্রেনস্টর্মিং করে তাহলে কিন্তু বার হয়ে আসবে যে মধ্যপ্রাচ্যে যুদ্ধের পরে কোন কোন এমপ্লয়মেন্ট একবার ইমিডিয়েটলি লাগবে। একটা হলো যে আমি জানি যে ওখান থেকে ইউরোপিয়ানসরা মানে চলে গেছে বড় অংশেই, নেই তো, মানে স্বাভাবিকভাবে সেফটি। তার মানে কি ওই বাসা দেখা টাকার ব্যাপার একটা থাকবে। আমি এক্সাম্পল দিতে পারছি, রেস্টুরেন্টের ব্যাপার আছে, কতগুলো রেস্টুরেন্ট লাগবেই, মানুষ রিকনস্ট্রাকশন তো বিরাটভাবে লাগবে। তার মানে হচ্ছে যে মিডল ইস্টের আমি কাঠামো ঠিক আমি একইভাবে জানি যে ইউরোপে যেহেতু জিরো গ্রোথে যাচ্ছে বা জাপান জিরো গ্রোথে যাচ্ছে, তাহলে আমার কি লাগবে সেই হিসাবে যদি আমি কাজটা করতে গিয়ে, এখন কথা হচ্ছে যে আমি তো আমার দেশের কাঠামো যদি আমি ঠিক না করতে পারি, আমার হেলথ সেক্টর যদি আমি ঠিক না করতে পারি, আমার শিক্ষা সেক্টর যদি না ঠিক করতে পারি, তাহলে তার হবে না। মানে আমাকে তো এগুলো ঠিক করতে হবে। মানে হেলথ সেক্টর যেরকম, হেলথ সেক্টর যদি আমি না ঠিক করতে পারি তাহলে আমি কি করছি, আমি ওই ঘুরে ফিরে হয় কলকাতায় যাচ্ছি, ইদানিং আবার কোনমিংয়ের কথা শোনা যাচ্ছে, আবার যারা একটুই পারছে তারা হয়তো ব্যাংককে যাচ্ছেন, সিঙ্গাপুরে, তাই না? কিন্তু আমি কখনো চিন্তা করছি না ঠিক আছে আমি কুমিল্লায় যাই, কুমিল্লায় বিশাল একটা ভালো কার্ডিয়াক সেন্টার আছে, বা আমি নারায়ণগঞ্জে যাই না কেন, সেখানে বড় ধরনের লিভার সেন্টার আছে। কথা বলছি, এই যে ইনভেস্টমেন্টটা যদি আমি না করতে পারি, আর এখন বিশ্বে যেহেতু বেশ কয়েকটা দেশ আছে যারা হেলথে উঠে এসেছে, এমনকি আমাদের কি বলা হয়, আমি যদি চীন বলি, সিঙ্গাপুর বলি, বড় আকারেই কিন্তু এরা ইনভেস্ট করতে রাজি আছে ইত্যাদি। তো সেই জায়গায় যদি আমি না যাই, আমি যদি ধরেই রাখি না সবসময় আমাকে বাইরে যেয়ে হেলথ ঠিক করতে হবে বা শিক্ষা নিতে হবে, তাহলে হবে যে আমার এক পা তখন বাইরেই থাকবে। আমি বহুবার বলেছি, এক পা বাইরে রেখে বাংলাদেশ গঠন করা যাবে না, 2 পা বাংলাদেশে থাকতেই হবে, এর কোনো বিকল্প নেই। মানে শুনতে খারাপ লাগে যদিও, যার জন্য আমি বলেছিলাম যে প্রথম বাংলাদেশ খুবই ভালো ধরনের একটা এজেন্ডা, যদি ওটা করতে হয় প্রথম বাংলাদেশ, তাহলে 2 পা যেন বাংলাদেশে থাকে সেই ব্যবস্থা করা দরকার। সেটা যদি না থাকে তাহলে যেটা হবে, যখনই ক্রাইসিস হবে তখন দেখা যাবে যাদের মোটামুটি কি বলা হয় সামর্থ্য আছে তারা আস্তে করে চলে যাচ্ছে, তাই না? যেটা প্যান্ডামিকের সময় আমরা দেখলাম ক্রাইসিস, মানে প্যান্ডামিক অনেক বেশি হয়েছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, তাও দেখা যাচ্ছে ওখানে যাচ্ছে, ওখান থেকে আর এখানে আসছে না। মানে আমি এরকমও দেখেছি, আমি দেখেছি যে এখান থেকে যাচ্ছে, আমি বললাম যে আরে আপনি কোথায় যাচ্ছে, বলে না আমি যাচ্ছে, আমার কি বলা হয় নাতনি আছে। আরে আমি বলছি ওখানে তো আরো বেশি ভয়াবহ, ওদের আসতে বলে না, ওরা এখানে এসে বাংলাদেশের তো হেলথ সেক্টর ঠিক না, কি করবে না করবে। আমি বললাম এটা তো একেবারে রীতিমতো কি বলা হয়, আমরা বলি না যে ফায়ার প্যান টু ফায়ারে যাওয়া, হ্যাঁ, কিন্তু তাও কিন্তু মনে হচ্ছে না ওটা সেফ। ওই জায়গায় একটা বড় পরিকল্পনা, আমাকে বাংলাদেশ সেন্ট্রিক যদি আমি না করতে পারি তাহলে কিন্তু প্রথম বাংলাদেশ আমি করতে পারবো। যার জন্য এই 2 পা, বহুবারই বলেছি, এই 2টো পাসপোর্ট রাখা বা 3টা, এটা বন্ধ করতেই হবে। পাসপোর্ট একটাই হতে হবে এবং দম্ভ নিয়ে রাখতে হবে। এবং আমাদের প্রতিবেশী দেশেও কিন্তু একটাই পাসপোর্ট, চীনেরও কিন্তু একটা পাসপোর্ট, সিঙ্গাপুরেরও কিন্তু একটা পাসপোর্ট, থাইল্যান্ডের একটা পাসপোর্ট। তাহলে আমি কেন এত ভয় পাচ্ছি, তাই না? কথা হচ্ছে যে আমাকে ওটা একটা থাকলে হয় কি, তখন যে ঝামেলাটা হয় তখন সে সমাধান করতে চেষ্টা করে এখানেই। যদি আমার 2-3টা পাসপোর্ট থাকলে যে না আমি চলে যাই, বরং বা এই ছেলেদের পাঠিয়ে দিচ্ছি, যার সময় দেশের টাকা কিছু নিয়ে তা তো বটেই। তো সেই জায়গায় আমি মনে করি যে বড় ধরনের ব্রেইনস্টর্ম করা দরকার এবং ওই 2 পা রাখার ব্যবস্থাটা করতেই হবে। স্যার, একেবারে শেষ আলোচনার মধ্যে
আমরা তো নতুন সরকার দেখলাম, জনাব তারেক রহমান তার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন, তার মন্ত্রিপরিষদ হয়েছে। আপনি এই গত কয়েকদিনের 2 সপ্তাহ এখনো হয়েছে বলা চলে কম বেশি, আপনি কিভাবে দেখছেন সরকারের কর্মপরিকল্পনাকে? খুবই অল্প সময়, 6 মাস 9 মাস দেখলে গেলে হয়তো বোঝা যাবে। এটা একেবারে, তারপর এসেই রোজার মধ্যে পড়েছে, তারপর আবার ইউক্রেনের মধ্যে পড়েছে, যদি ইরানের যুদ্ধে পড়েছে। ইরানের যুদ্ধ আমার মনে হয় একটা ভালো টেস্ট কেস হবে যে সরকার কিভাবে মোকাবেলা করলো আমি মনে করি। তবে যেহেতু আবার মাহে রমজানের মধ্যে পড়ে গেছে, যার জন্য আমি মনে করি যে ঈদের পরে হয়তো বড় আকারে বোঝা যাবে যে তারা ওই 6 মাস 9 মাসের যে বিষয়টা সেটা কতখানি, ওটা না গেলে বোঝা যাবে না। তবে এখন পর্যন্ত যতটুকু করা হচ্ছে আমি মনে করি যে অনেকেই আশা আছে যে হয়তো একটা নতুনত্ব আমরা দেখতে পারবো। গত রিজিম নিয়ে আপনার কোনো বিশ্লেষণ আছে কিনা? গত রেজিমের দুর্বলতা, মানে আমি একটা তো বললাম যে তারা রাজনীতিবিদদেরও দূরে সরিয়ে রেখেছিল, আবার ব্যবসায়ীদেরও দূরে সরিয়ে রেখেছে। দুটাই দরকার ও দুটোকেই ওটা একেবারে প্রচণ্ডভাবে তাদের ক্ষতি করেছে। আমি তখনও বলেছিলাম একেবারেই, আমি মনে করি অগস্ট সেপ্টেম্বরই বলেছিলাম যে তাদের ওই প্রথম 3 মাস 4 মাসের মধ্যে নির্বাচন দেওয়া উচিত ছিল, যেটা নেপাল করেছে। তাহলে ওই যে কি বলা হয় তাদের যে প্রমিসটা ছিল, ওই প্রমিসের কিন্তু অনেকেই তখন নির্বাচিত হয়ে যেতে পারতো, সময়টা। হ্যাঁ, এবং এই যে থাকতে থাকতে হয়েছে কি একেবারে জটিল থেকে জটিলতর হয়ে গেছে। আবার এই পরীক্ষা না রিফর্মস, এবং আমি জানি না যথেষ্ট কি বলা হয় তারা জ্ঞান রাখেন, রাতারাতি রিফর্মস করে পৃথিবী পরিবর্তন হয় না, কিন্তু এইটা না বোঝার তো কোনো কারণ নেই। এবং একটা জিনিস মনে হতে হবে, রাজনীতির রিফর্মস করতে হলে রাজনীতিবিদ ছাড়া সম্ভব না। যার জন্য আমি বেশিরভাগই আমার বন্ধু আমি ওদের সবসময় বলতাম যে তোমরা রাজনীতি করো না কেন, রাজনীতির দলে ঢুকো না কেন। কিন্তু আমি রাজনীতিও করব না, রাজনীতির দলও করব না, কিন্তু সুযোগ পেলে আবার আমি রাজনীতিবিদদের আবার জ্ঞান দিব, আমি মনে করি এটা টু মাচ। কারণ রাজনীতিবিদরা ভালো করেই জানে কি করতে হবে না করতে হবে। যার জন্য যদি পরিবর্তন যেটা করতে হয় এটা রাজনীতিবিদদের উপর ছাড়তেই হবে। জি, আমি ধন্যবাদ জানাচ্ছি দুজনকেই, প্রফেসর ইমতিয়াজ এবং ডক্টর সৈয়দ গোলাম সারওয়ার, দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। যেটি আমরা দুজনের কাছ থেকে বুঝতে পারলাম সেটি হচ্ছে যে বাংলাদেশের অর্থনীতি যে চ্যালেঞ্জের মধ্যে রয়েছে সেই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য ব্যবসায়ীদের স্বস্তি দিতে হবে, রাজনীতিবিদদের প্রতি আস্থা তৈরি করতে হবে। নতুন সরকার যারা এসছেন তাদেরকে এই মুহূর্তে মন্তব্য করার কোনো বিষয় নেই। তবে যতটুকু দেখতে পাচ্ছে প্রফেসর ইমতিয়াজ যেটি বললেন সেটি আমরা দেখতে পাচ্ছি সবই হয়তোবা তার গতির মতো করেই চলছে। বাংলাদেশ ফার্স্ট যে নীতিটি গ্রহণ করেছে সেটি যদি থাকে তাহলে কিন্তু মানুষের এই 2-3টি পাসপোর্ট করা, বিদেশে চলে যাওয়া, সেটি মানুষের মধ্যে এক ধরনের দেশের অর্থ বিদেশে নিয়ে যাওয়া, বিদেশে অবস্থান করা, কিছু হলে বিদেশে চিকিৎসা চলে যাওয়া, সেই জায়গাটা থেকে আমরা হয়তোবা পরিত্রাণ পাবো। দেশের সম্পদ দেশেই থাকবে, দেশের মধ্যেই মানুষ তার চিকিৎসা, স্বাস্থ্য, শিক্ষা সব কিছু গ্রহণ করতে পারবে। একই সাথে গোলাম সারওয়ার যেটি বলেন যে আমাদের বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রে এই মুহূর্তে আমাদের যে শ্রমবাজারগুলো সেই শ্রমবাজারগুলোর উপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া দরকার। মালয়েশিয়ার কথা বলেছেন, মধ্যপ্রাচ্যে দক্ষ কর্মী প্রেরণ করার কথা বলেছেন। সব মিলিয়ে আমরা মনে করি মধ্যপ্রাচ্যের এই চ্যালেঞ্জ কাটিয়ে উঠবার জন্য, আমাদের সরকারকে সক্ষম করবার জন্য আমরা মানসিক প্রস্তুতি রাখতে হবে। আমরা কোনোভাবে হতাশ না হয়ে, আমরা শঙ্কিত না হয়ে, আমাদেরকে তেলের জন্য ভীষণ বড় লাইন না ধরে আমরা রেশনিং করে একটু একটু করে নিয়ে আমরা অপেক্ষা থাকতে হবে। সে প্রত্যাশা করে আমরা আমাদের আজকের যে আয়োজন ইস্পানী মির্জা শুভরাত্রি এখানে শেষ করছি। আর অত্যন্ত শ্রদ্ধেয় প্রিয়ভাজন প্রফেসর ডক্টর ইমতিয়াজ স্যারকে ধন্যবাদ জানাচ্ছি সৈয়দ গোলাম সারওয়ারকে আমাদের সাথে যুক্ত থেকে আলোচনা করবার জন্য। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।